চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আজকে এমন একটি সমাবেশে উপস্থিত হয়েছি যেই সমাবেশের যে মানুষগুলো উপস্থিত রয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা এই চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়া সময়ের শুধু অপেক্ষা। এই ফ্যাসিস্ট বিরোধী যে এক বিপ্লব, এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম। বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে, নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল। আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে, অনেক নিরপরাধ আলেম ওলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে, এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সহ অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব। আজকে এই কেন্দ্রীয় সমাবেশে
আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে, সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, যতক্ষণ আমাদের পথ সত্যের, যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা ন্যায়ের, ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। শহীদি চাদরের রক্তে মুড়ানো, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২৪-এর শেষ লগ্নে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিদেশি অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪-এর লড়াইয়ে মুক্ত বাংলা, মুক্ত স্বাধীন দেশ ১৮ কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য বুক চিতিয়ে লড়াই করা আহত হওয়া আমার ভাইয়েরা এবং ২৪-এর এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশগ্রহণকারী যোদ্ধারা, সদস্য বন্ধুরা, মিডিয়ার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ১৫.৫ বছর পর এই জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ১৫.৫ বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে মেহেরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তিদান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া। ১৫ বছরের মাথায় এসে যারা এই যুদ্ধের সূচনা করেছিল, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের কলিজার টুকরা সন্তানেরা ২৪-এর জুলাই মাসের ১ তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি, সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল। কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল। এই আন্দোলনের পোস্টার বয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী। তাদের অঙ্গীকার ছিল, হয় আমরা দাবি আদায় করব, না হয় আমরা শাহাদত বরণ করব, মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না। তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার, বৈধ হোক অবৈধ হোক, জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। তারা হত্যাকারী। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না, তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে।
2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইগবইটা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুর্দন করেছিল। হত্যাকারী, হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল। হ্যাঁ, সাময়িকভাবে গিলেছেন, কিন্তু হজম করতে পারেননি। এটা আপনাদের বদ হজমের কারণ হবে ইনশাআল্লাহ। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাখো দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে, এক আবরার ফাহেদ নয়। এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আবরার ফাহেদের দুটি দোষ ছিল। একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল। এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলাকেও তারা কলুষিত করেছিল। এই কথাগুলা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এই জন্য এই কথাগুলা, এই চিৎকারগুলা দিতে পারি না, বলতে পারি না। কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরা তো এদেশেরই মানুষ ছিল, কেন তাদের এত ক্ষোভ এই দেশ এবং জাতির উপর, বিশেষ করে ছাত্র সমাজের উপর? কারণ সব দেশে, সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না, আর তারাই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল। এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে। 18তেও তারা আন্দোলন করেছে, পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে, সর্বশেষ 24-এ এসেও তারা আন্দোলন করেছে। দফায় দফায় দুঃখাও দিয়েছে, আবার শক্তিও প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে। এই আন্দোলনে 2000-এর কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, শ্রমিকেরা যারা নিহত হয়েছে, আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলে যে ভালো লাগে। আমাকে আহত অবস্থায় রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? বলে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছি, তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি। আল্লাহু আকবার।
তাহলে 71-এ কি হয়েছিল? হ্যাঁ, 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে 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 কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 24-এর 16ই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, বেশি বেশি বলেন, তারা এখন চুপ কেন? তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ। এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় বেশি আঘাত দিয়েছে। উদ্দেশ্যহীন, মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে। শিক্ষায় কোনো গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই, নৈতিকতা নাই, দুনিয়ার সাথে কোনো মিলতাল নাই, সব কিছুকে একদম তছনছ করে দিয়েছে। আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে, সবার আগে মেরামত করা। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা, শিক্ষার চর্চা আর গবেষণা থাকবে। যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে 24-এর এই ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়, এই জাতি বারবার পথ হারাবে। এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব। এই জন্য আমরা তোমাদের সাথে আছি। এই যুদ্ধে যেভাবে 24-এ আমরা তোমাদের সাথে ছিলাম, 36শে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে স্লোগানে লেখা আছে সততা, দক্ষতা, দেশপ্রেম। এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে, বুকে থাকবে, তারা ইনশাআল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে। 77-এর 6ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। 2010 সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসেবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে। 10 সালের পরে আজ এই দ্বিতীয়বার, 10 সালের পরে এই দ্বিতীয়বার আজকে 24-এর 31 তারিখে ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝখানে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই, সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে। সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল হায়নারা, তারা পারেনি। সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকেন। ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। ধৈর্যের উপর যতক্ষণ থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ তাদের সাথে থাকবেন। ছাত্র শিবির তোমাদেরকে আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে। শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। আমি তোমাদেরকে অনুরোধ করব, এই দুইটি গুরু দায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও। এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হয় সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো। তারপরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও। হ্যাঁ, এ কাজ তোমাদের একার নয় এবং একা পারবেও না। এই কাজের জন্য যারা আগ্রহী, সত্যি
যাদের মনে সততা থাকবে, যাদের সেই দক্ষতা আছে এবং দেশপ্রেমের ব্যাপারে যারা আপোষহীন, তোমরা সবাই মিলেমিশে হাতে হাত ধরে এই কাজটি করবে। এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ। এইখানেই তোমাদের ঐক্য হবে, এই 3টা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে। যারাই এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শোভা পাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি। ইসলামী ছাত্র শিবিরের এই অভিযাত্রায় এ পর্যন্ত যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে তার মাবরুর বান্দা হিসেবে কবুল করুন। তাদের প্রতি আজীবন যাতে ইসলামী ছাত্র শিবির এবং আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ববোধ দান করুন। তাদের পরিবারগুলোকে আমরা যাতে শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি, সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। আহত পঙ্গু যারা হয়েছে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্র শিবির ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর যাদের উপরেই বিভিন্ন সময় হায়েনারা ঝাঁপিয়ে পড়েছে, ফ্যাসিস্ট শক্তিগুলো ঝাঁপিয়ে পড়েছে, তাদের সকলের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে রাব্বুল আলামিন, প্রিয় দেশটা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষের দেশ। এই দেশকে ঘিরে হাজার জাতের ষড়যন্ত্র ঘরে বাইরে তুমি দেখতে পাচ্ছ। হে আল্লাহ, তুমি সামিউন বাসির। রাব্বুল আলামিন, ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র তুমি ব্যর্থ করে দাও। আর জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই। এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের মেধাবীদের প্রিয় সংগঠন, স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, 24-এর আন্দোলনের মাঠের বীর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা প্রিয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সদস্য সম্মেলনের প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন আমন্ত্রিত মেহমান, সাংবাদিক বন্ধুগণ, দেশের বাহির থেকে আগত মেহমানবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 24-এর এই আন্দোলন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা যারা আজকে এই সম্মেলনে এসেছি, আমি মনে করি আমাদের এই সকল শহীদ ভাইদের উত্তরসূরি হিসেবে এই সদস্যরাই আগামী দিনে এই আন্দোলন, দেশ গড়ার আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধের আন্দোলনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। প্রিয় সদস্য ভাইরা, আমি আপনাদেরকে আজকের সম্মেলনের শেষে এ কথা বলেই আমার কথা শুরু করতে চাই। আমরা বিশ্বাস করি এ যুগের বাংলাদেশের কোনো বীরদেরকে যদি কোনো মুজাহিদদেরকে যদি এই বাংলার
জমিনের জন্য সিলেক্ট করা হয়, তাহলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই এ যুগের বাংলাদেশের সেরা বীর হিসেবে আখ্যা পাবে। কাজেই যারা এ যুগের বীর, যারা সাহসী, যারা হাসিনার মতো ফ্যাসিস্ট খুনির পাহাড় সম জুলুমের মসনদকে তছনছ করে দেশ থেকে বিতাড়িত করতে পারে, তারা এর চাইতেও আরো কোন ফ্যাসিবাদ যদি ভিন্ন কোন রূপ নিয়ে বারবার এই জমিনে আসে, ইসলামী ছাত্র শিবির বারবার তাদেরকে প্রতিহত করবে, বিতাড়িত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির আমরা এই 24-এ দেখেছি আমাদের কত শত ভাই শহীদ হয়েছে। আমাদের শহীদদের সংখ্যা আমি মনে করি 24-এর আন্দোলনের আমাদের শহীদরা অগণিত শহীদ, যাদেরকে আমরা কোনো সংখ্যার ফ্রেমে বেঁধে দিতে চাই না। আমাদের অসংখ্য শহীদ, অসংখ্য ত্যাগী, অসংখ্য যোদ্ধা যারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। আমি আজকের সদস্য সম্মেলনের সদস্য ভাইদের বলতে চাই, 24-এর সেই ত্যাগের স্মৃতিকে ধারণ করে আমাদের ত্যাগের স্পিরিটে আমাদের পথ চলার জন্য শপথ গ্রহণ করতে হবে। আমরা যদি 24-কে ভুলে যাই, আমরা যদি 24-এর এই দৃশ্যগুলো ভুলে যাই, তাহলে একদিন আস্তে আস্তে এই দৃশ্য বলার মানুষ থাকবে না। কাজে আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য, যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24-কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমাদের সদস্য ভাইদেরকে বলতে চাই, যারা বিপ্লবী হবে, যারা মুজাহিদ হবে, আমাদের জিহাদ, আমাদের বিপ্লব আগামী দিনে সবচাইতে বড় বড় যে সমস্যাগুলো আসবে, আমাদের সবচাইতে বড় থ্রেট, বড় সমস্যা, সেই সমস্যা যে সমস্যা আদর্শিক সৌন্দর্য ব্যতীত সেই সমস্যার সমাধান করার সুযোগ নেই। কাজে ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য, তাদের জ্ঞান, আমল, মুআমালাত, প্রজ্ঞা, দক্ষতা এবং যোগ্যতার মধ্য দিয়ে আদর্শিক যে থ্রেটগুলো আসবে সেটাকে প্রতিহত করে আমাদেরকে সামনে পথ মারিয়ে সামনে যেতে হবে। আমি প্রিয় সদস্যদেরকে সেই আহ্বানটাই করতে চাই। প্রিয় সদস্য ভাইয়েরা, আজকের সদস্য সম্মেলন যে সকল সদস্যরা অংশগ্রহণ করেছে, আমি বলবো এই সদস্যরা পুরো ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে পরিচালনা করে। আমাদের হাতে, ইসলামী ছাত্র শিবিরের হাতে যে পরিমাণ রিসোর্স রয়েছে, সেটাকে আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আমরা বলতে পারি সেরা আমানত। আমরা আমাদের সেই জনশক্তি নামক আমানতদেরকে রক্ষা করতে চাই। যুগ, সময় এবং বর্তমানের আলোকে আমরা তাদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি ফেস করে সঠিক জবাব দিতে চাই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের জনশক্তি, আমাদেরকে ইসলামী আন্দোলনকে আগে বুঝতে হবে। ইসলামী আন্দোলনের মূল স্পিরিটটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। ইসলামী ছাত্র শিবির সেই জনশক্তি তৈরি করতে চায় যে জনশক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এইরকম জনশক্তি ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চায়। কাজেই আমি আজকে সদস্যদেরকে বলতে চাই, আসুন আমাদের টার্গেট হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আমার কত ত্যাগ, আমি কত কারাগারে গিয়েছি, আমি কত সুন্দর কথা বলতে পারি, আমি কত চিন্তা করতে পারি,
তার আগে আমাদের টার্গেট হলো আমাদের এই আন্দোলনের কর্মী হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু পথ চলছি, কতটুকু কাজ করছি, এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। আসুন আমরা সেদিকে যেতে চাই। প্রিয় সদস্যদের বলতে চাই, আমাদের হাতে যে রিসোর্স আছে তাদেরকে যদি আমরা এই সময়ের সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে বর্তমান সময়ের সাথে যোগ্য করে গড়ে যদি না তুলতে পারি, তাহলে আমাদের আন্দোলনের পথ, গতি, লক্ষ্য, আমাদের জনশক্তিরা সেই লক্ষ্য থেকে শ্রুত হয়ে ভিন্ন দিকে তারা চলে যেতে পারে। কাজে আমাদের টার্গেট, আমরা আমাদের জনশক্তিদেরকে এমন প্রশিক্ষণ দিতে চাই যে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিরা তারা তার নিজেকে চিনবে, তারা তাদের রবকে চিনবে এবং তারা এই জাগতিক যত উপায় উপকরণের দক্ষতা প্রয়োজন সবকিছু তারা গ্রহণ করবে। আমি সেই প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইদের প্রতি আহ্বান রাখতে চাই। প্রিয় উপস্থিতি, আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র, আমরা 24-এর যে শক্তি, যে স্পিডটা আমরা পেয়েছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশে কোনোদিন আর আধিপত্যবাদীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এদেশের জনগণ কোনো সময় আধিপত্যবাদকে আর প্রশ্রয় দেবে না ইনশাআল্লাহ। কাজেই আসুন আমরা আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের জনশক্তিদের, এই দেশের মানুষের, এদেশের জনতার হৃদয়ে এঁকে দিতে চাই। তারা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়েই পথ চলুক। আসুন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে পথ চলি। আমাদের জন্য এই জাতির জন্য সবচাইতে বড় আমি মনে করি দুইটা থ্রেট, যে থ্রেট শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই সেই থ্রেট ফেস করতে পারে। আমাদের জন্য বড় থ্রেট হলো কালচারাল আগ্রাসন। আমাদেরকে এমন একটি আগ্রাসন দিয়ে আমাদের জাতির ভিতরে নৈতিকতা, আদর্শ, ছোট বড় পারিবারিক বন্ধন থেকে শুরু করে নানা জায়গায় সমস্যার সৃষ্টি করেছে। তার নাম হলো কালচারাল আগ্রাসন। ইসলামী ছাত্র শিবির অন্যদের চাপিয়ে দেয়া কোনো আগ্রাসন মেনে নিবে না, কোনোদিন মেনে নেয়নি ইনশাআল্লাহ। প্রিয় সদস্য ভাইরা, আমাদের জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচাইতে গুটি যেটা হলো সেটা হলো কালচারাল আগ্রাসন। আমাদেরকে সংস্কৃতির এই অঙ্গনে সচেতন হতে হবে। আমাদের সংস্কৃতি সচেতনতার মধ্য দিয়ে নতুন একটি প্রজন্ম সৃষ্টি করতে হবে, যারা আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের জাতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণকারীদেরকে জবাব দেবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির। আমরা এরকম একটি প্রজন্ম তৈরি করতে চাই। আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রাখতে চাই। প্রিয় সদস্য ভাইয়েরা, আপনাদের বলতে চাই, সর্বশেষ আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার আমি মনে করি এই মুহূর্তে সবচাইতে বেশি দরকার। বিগত দিনে 15.5 বছর এবং যদি বলি স্বাধীনতা পরবর্তী 54 বছরেও শিক্ষা নিয়ে কোন সরকার সেই উল্লেখযোগ্য কাজ করেনি, যে কাজের মাধ্যমে একটি সমৃদ্ধ নৈতিকতার মোড়কে জাতি গড়ে উঠতে পারে। কাজেই ইসলামী ছাত্র শিবির যেহেতু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই সেই শিক্ষা সংস্কারে প্রথম বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাতি তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এরকম একটি শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আমলা, সরকারের সাথে যারা জড়িত, শিক্ষা কমিশন থেকে শুরু করে যে শিক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তুতি চলছে, সেখানে অন্তত আমরা এটা বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যে শিক্ষা ব্যবস্থায়
অন্যদের দ্বারা আধিপত্যকে মেনে নিবে, মেরুদণ্ডহীন হবে, এমন কোন নাগরিক, এমন কোন লোক, এমন কোন দেশের মানুষ তৈরি হবে না। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আসুন আমরা সেই শিক্ষা সংস্কারে অগ্রণী ভূমিকা রাখি। পরিশেষে বলতে চাই, আমাদের গত বছরে, আমাদের এই বছরে চলমান, গত বছরের শুরু থেকে নিয়ে আমরা অনেক ক্রাইসিস ফেস করে এসেছি। আমাদের বড় বড় সমস্যা ছিল। আমরা আমাদের জনশক্তিদেরকে দাওয়াতের মাঠে আমরা বিচরণ করতে দিতে পারি নাই, সমস্যা ছিল। আমাদের জনশক্তিদেরকে গণগ্রেপ্তার করা হতো। আমাদের জনশক্তিদেরকে বিগত আওয়ামী দুঃশাসনে প্রায় 200-র মতো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে শহীদ করা হয়েছে। ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল। এখন অন্তত এইটা আমরা বলতে পারি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা বিগত 15.5 বছরের সেই সকল কাজের ঘাটতি আমরা এই আগামী যে সেশনটি শুরু হবে আগামী 2025-এ আমরা 15 বছরের সেই ঘাটতিকে পুষে নিতে চাই ইনশাআল্লাহ। আমরা কি পারবো? আমাদের সদস্যরা কি পারবে? আমাদেরকে পারতে হবে। প্রিয় সদস্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই একদম শেষে, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হবে শুধুমাত্র মসজিদের সাথেই সম্পর্ক হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মসজিদকে কেন্দ্র করে, মসজিদ থেকেই ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনা করবে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হোক কোরআনের সাথে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের জনশক্তিদের সম্পর্ক হোক হাদিসের সাথে। আসুন আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে, হাদিসের সাথে, মসজিদের সাথে জুড়ে দেওয়ার মধ্য দিয়ে একটি ভিন্ন পরিস্থিতিতেও এক ভিন্ন প্রকৃতির সময়ের সাথে সামঞ্জস্যশীল জনশক্তি, দক্ষ লোকবল তৈরি করে আমরা আমাদের সংগঠনকে সামনে নিয়ে যাই। প্রিয় সদস্য ভাইয়েরা, পরিশেষে বলতে চাই, আমাদের এই পথ চলায় আমরা খুবই সামান্য পথ এগিয়ে এসেছি। আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক বাকি। কাজেই আমাদের এই পথ চলায় আমাদের অসংখ্য জনশক্তিরা শহীদ হবে, আমাদের অসংখ্য রক্ত দিতে হবে, আমাদের অনেক জনশক্তিদেরকে ত্যাগের নজরানা পেশ করতে হবে। আমাদের সেই ত্যাগ, শাহাদাত, নজরানায় এমন কোন যদি পরিবেশ সৃষ্টি হয়, পরিস্থিতি সৃষ্টি হয়, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আমরাই এদেশের বৈষম্যহীন, দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশের স্বপ্ন এঁকে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের শেষ বক্তব্য এইটাই, আমাদের শেষ কথা এইটাই, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এর সমাপনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিলার মাস্টার মাইন্ড, গুম খুন হত্যার যে গডমাদার তাকে পালিয়ে যেতে দিয়েছে, তারাও কিন্তু এখন সরকারের ভিতরে আছে না? 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা এই সরকারের ভিতরে আছে না? ওবায়দুল কাদের যে প্রায় 3 মাসের বেশি সময় দেশে থাকলো, নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা দেশে আছে না? আছে কিনা? এখন দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল, সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে। কারা করছে এগুলো? তারাই করছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করছে। শহীদের পিতা বলে গেলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন, কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে। শেখ হাসিনার আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন। শেখ হাসিনার সাথে যারা বলেছিল ব্যবসায়ীরা, আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার,
সাথে আছি, হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেলেও আমরা শেখ হাসিনার পিছু ছাড়বো না। তার মানে কি, অন দ্য রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে। তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো আমরা কিন্তু দেখছি না। অথচ আমরা দেখছি নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, তাদের নির্বাচনে আসতে বাধা নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তাদের বিচারের আগে কোনোভাবেই তাদের পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেলা, এই শহীদের যে তামান্না নিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবকরা আছে, তারা কিন্তু মেনে নেবে না। সর্বশেষ বলতে চাই, আমরা এখনো সংকটের ভিতরে আছি। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আওয়ামী লীগ মানে হচ্ছে সেই বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা এই জন্য স্লোগান শুরু করেছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই 1920 সালের স্লোগান এখন সমগ্র বাংলাদেশের মুক্তির স্লোগান। এই মুক্তিকে ধরে রাখতে হলে, স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্মমত নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি, তখন ইসকনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি। আর দায়িত্ববোধের জায়গা থেকে এই কথাটি সর্বশেষ বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দরকার আছে। অবশ্যই সেটি এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এবং প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে সেটি করতে হবে। এবং সেটি অবশ্যই ফ্যাসিবাদের দোসরদেরকে সাথে নিয়ে সেই ঘোষণা দেওয়া চলবে না। বিপ্লবী মোড়ে সরকারকে অ্যাকশন গ্রহণ করতে হবে। সর্বশেষ বলতে চাই, দেশ এবং দেশের সার্বভৌমত্ব, দেশমাতৃকা রক্ষার্থে বলতে চাই, বিপ্লব অথবা মৃত্যু, মাতৃভূমি অথবা মৃত্যু। হে নবীন, হে জাগরিত শিহরণ, কবির কণ্ঠে বলতে চাই, উদয়ের প্রদর্শনীকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাস প্রাণ যা করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সংগ্রাম, সাহস, শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন 2024-এর সংগ্রামী সম্মানিত সভাপতি, 24-এর গণঅভ্যুত্থানের বীর সুফাও সালার চিফ কমান্ডার বন্ধুবর মঞ্জুরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, দেশ বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, দেশ এবং বিদেশ থেকে আগত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবং 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অনুজ অগ্রজ প্রিয় ছাত্র সমাজ, কথাবার্তা খুবই পরিষ্কার। যখন কোন ভূখণ্ডে সুন্দর ভালো বীজ বপিত হয়, সেখানে একটি ফলদায়ক বৃক্ষ শোভা পায়, কিন্তু যখন কোন ভূখণ্ডে শহীদের রক্ত রঞ্জিত হয়, সেখানে ইসলামী চাকায় ভয়। কাজেই মনে রাখতে হবে, যারা জুজুর ভয় দেখাচ্ছেন, আমরা আল্লাহ তাআলার এই বাণী পাঠ করতে চাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা ভয় পাই না, তবে চাই না, সাহস উদ্যমে এগিয়ে যায়।
কাকে ভয় দেখান? শিবিরকে তো বহু ভয় দেখিয়েছিলেন, 15 বছর কম ভয় দেখান নাই, কিন্তু বিপ্লব হয়েছে। আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিকে ভাঙা হয় নাই, বাংলাদেশে হয়েছে। আমি সাতক্ষীরার সন্তান, চোখের সামনে দেখেছি আমাদের ঘর বাড়ি বুলডোজার দিকে ভেঙে চুরমার করা হয়েছে। আমরা দেখেছি আমিরুলের বুক, সাতক্ষীরার শহীদ আমিরুলের বুক কিভাবে ঝাঁঝরা করা হয়েছে। আমার চাচা চেয়ারম্যান আনারুল ইসলামকে কিভাবে করসফায়ারের নামে নাটক করে হত্যা করা হয়েছে, সব কিছু স্বাক্ষর আমরা। কাজেই আমরা দমে যাই নাই। আমরা বলতে চাই, আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই শেখ হাসিনা, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। পরিশেষে বলবো, শহীদের রক্ত বৃথা যায় না, মাজলুমের কান্না বৃথা যায় না। আমরা আহ্বান জানাবো, হে আওয়ামী দোসর, হে আওয়ামী প্রেতাত্মারা, যতই ভয় দেখাও না কেন, রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামী নেচার বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। পরিশেষে শফিউল আলম প্রধানের জীবন ও যৌবনের স্বাক্ষর জাতীয় ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকের সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। পরিশেষে বলছি, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। আবারও মরতে হবে, আবারও শহীদ হতে হবে। আমরা কি সারা জীবন জীবন দিতেই থাকবো? দিতেই থাকবো? আমরা আর জীবন দিতে চাই না, আমরা আর রক্ত দিতে চাই না বন্ধুগণ। তাই এই 24-এর পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই যাতে আমরা আগামীতে আমাদের অধিকার আদায়ে রাজপথে নেমে রক্ত ঝরাতে না হয়। সেই সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি মনে করি অগ্রভাগে থাকবে ইনশাআল্লাহ। আজকে শিবিরকে অনেক কথা বলা হয়, দীর্ঘ 15টি বছর যেভাবে তাদেরকে ট্যাগিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্যাগিং এর রাজনীতি গত 5ই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী, আগামীর বাংলাদেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি থাকবে না। আমাদের সাথে রাজনীতি করে ছোট্ট করে বলবো, তারপরে শেষ করবো আমার বক্তব্য। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক আমার সহযোদ্ধা, সে 5 বছর থাকতো একটি হোস্টেলে, তার রুমমেট সে শিবির করতো, সে জানতোই না। 5 বছর পরে জানলো এটা শিবির। এবং এত অমায়িক, এত ভদ্র, মানে চিন্তার বাইরে, তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে। তার বক্তব্যের মধ্যে পাকিস্তানের টেলিভিশনগুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক সে নিজে সাক্ষী দিচ্ছে, শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত 15টি বছর, এটি পরিষ্কারভাবে মিথ্যাচার, পরিষ্কারভাবে মিথ্যাচার। এই মিথ্যাচারের রাজনীতি আগামীতে যাতে আর না আসে, না বিনির্মাণ হয়, সেটি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই তারুণ্যকে নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই, একসাথে এই বাংলাদেশকে করতে চাই। সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের সারথি হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি যদি ভুল না করে থাকি তাহলে এরকম একটি আয়োজন ইসলামী ছাত্র শিবির সর্বশেষ করেছিল 2009 সালে। 15 বছর পর আবারও এরকম একটি আয়োজন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর ধরে ভারতীয় রয়ের পরিকল্পনায়, আওয়ামী লীগের ষড়যন্ত্রে বাংলাদেশের হলুদ সাংবাদিকতারা সবাইকে জানাতে চেয়েছিল ছাত্র শিবির হচ্ছে জঙ্গি সংগঠন, ছাত্র শিবির নাকি রক কাটে। নতুন প্রজন্মকে তাই শিখানো হয়েছিল। আমি আমার খোলা চোখে দেখতে পাই ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায়, বন্যা হলে যারা সবার আগে ত্রাণ নিয়ে যায়, দেশের প্রয়োজনে যারা বুক পেতে দেয়, যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স ফেস করে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে চিত্র প্রদর্শনী করে, আগামীর বাংলাদেশকে গড়ার জন্য যে ছাত্র সংগঠন কাজ করে তার নাম বাংলাদেশ
ইসলামী ছাত্র শিবির। রক কাটার ওই গল্প আর চলবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই, দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে। বাংলাদেশে আর ফ্যাসিজম চলবে না। ভারতীয় আগ্রাসন আমরা আর মেনে নেব না। বাংলার পবিত্র মাটিতে ওই আওয়ামী লীগ আর ভারতের অপরাজনীতির ষড়যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই বিচার হতে হবে। ভারতকে বলে দিতে চাই, ভালোয় ভালোয় শেখ হাসিনাকে ফেরত দিন, জনতার আদালতে বিচার হবে, তার ফাঁসি হবে। আর ভারতীয় মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে। সিংহের গর্জন সহ্য হয়, হনুমানের বেঞ্চি সহ্য হয় না। হনুমানের বেঞ্চি দিবেন না। বাংলার দিকে ষড়যন্ত্র করলে আপনাদের সেভেন সিস্টার খণ্ড বিখণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং জনতা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ইমানি শপথ নিন। আবারও বলছি, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, ভারতীয় আগ্রাসন নিষিদ্ধ। আগামীর বাংলাদেশ হবে এবারের গণঅভ্যুত্থানের চেতনার মাধ্যমে নতুন বাংলাদেশ, বিপ্লবী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এই শিবিরের নামে যারা এই রং কাটার ট্যাগ দিয়েছে, তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এই শিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে। আজ পর্যন্ত শিবিরের কোন নেতা কর্মীকে একটা প্লেট নিয়েও গ্রেফতার করতে পারেনি আমরা দেখেছি। তারপরেও কিছু রাজনৈতিক দলের প্রধান কর্মসূচি, প্রধান এজেন্ডা হচ্ছে জামাত ইসলামের বিরোধিতা করা, তাদের এজেন্ডা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা। তাদেরকে বলতে চাই, বিগত 5ই আগস্টের যে অর্জন, এই অর্জনে যারা সামনের সারিতে ভূমিকা রেখেছে তারাই হচ্ছে জামাত শিবির। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বিগত 5 তারিখে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার দেখতে পাচ্ছি, আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু তিনি যে টিমকে নির্বাচিত করেছেন, তিনি কয়েকটি এনজিও প্রধানদেরকে নিয়ে আজকে তার পরিষদকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমরা বারবার বলেছি যে এই উপদেষ্টা পরিষদকে যদি ফ্যাসিবাদ মুক্ত করা না যায়, হাসিনার কিছু দোসর রয়েছে তাদেরকে যদি মুক্ত করা না যায়, তাহলে আমরা দেখেছি এই জনপ্রশাসনের যে সংস্কারের সুপারিশ দেওয়ার পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই সচিবালয়ে। এর জন্য দায়ী হচ্ছে এই জনপ্রশাসন সংস্কারের যে সমস্ত সুপারিশ রয়েছে, এই সুপারিশকে যারা মেনে নিতে পারেনি, যারা আন্দোলন করেছে, যারা আগামী 4 তারিখে যারা মহাসমাবেশের ঘোষণা দিয়েছে, আজকে তারাই এই সমস্ত দুষ্কৃতি কাজ করে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখেছেন সানজিদার কথা, ত্রিভুজ প্রেমের কারণে তাকে পুলিশ থেকে অপসারণ করা হয়েছে। সেই সানজিদা সর্বশেষ পতিত সরকারের আইনমন্ত্রী এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আর্মির এক অফিসারকে তাদেরকে মামলা থেকে খালাস দিয়েছে। এসব হচ্ছে এই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গাতে অবস্থান করার কারণে আমরা একের পর এক নাটক আমরা দেখতেছি। তাই আজকে বলতে চাই, বক্তব্য দেওয়ার সময় নেই, এখন আমাদের কাজ করার সময়। দীর্ঘ 17টি বছর আমরা মাঠে ময়দানে অনেক বক্তব্য দিয়েছি। শুধুমাত্র বলতে চাই, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে যেই বিভেদ সৃষ্টি করার জন্য, যেই দেয়াল সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে, এটাকে অতি দ্রুত বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা এরকম বাংলাদেশ আমরা চাইনি।
আমরা এরকম পরিস্থিতি চাইনি। তখন খুনি হাসিনা ছিল, তখন তো বিএনপি জামাত কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছে। আজকে বাংলাদেশ পুনর্গঠন করতে পারিনি। এখনো আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিরা আজকে এখনো ক্ষমতায়ন হয়নি। এখনই আমাদের কেন বিভেদ, কেন এমন উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যারা গোলা পানি করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বলবো, আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন। এই সমস্ত এমন কোন কথা যেন আমাদের মধ্য থেকে বের না হয়, যাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্য আবার ফাটল ধরার জন্য এই পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কাজ যেন সফল না হয়। এজন্য আমি সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আজকের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আমার আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জ্বালবার মন্ত্রে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। আমরা দুর্বার, আমরা ভেঙ্গে করি সব চুরমার। আমরা স্রষ্টার নিয়মে সুশৃঙ্খল, আমরা মানি না কারো কোনো বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল। আমরাই তো সেই বিধাতার চির বিস্ময়, যারা নমরুদদের আগুনে পুষ্পের হাসি হাসে, যারা বেঈমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায়, যারা ফেরাউনকে তলিয়ে দিয়ে লাঠির আঘাতে বিশ্ব রোড নির্মাণ করে সাগরের বুকে, আমরাই তো বিশ্ববিধাতার সেই চির বিস্ময়। আমরা জানি এখানে দাবানল জ্বলছে, এখানে হুতাশন প্রজ্বলিত, আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে, কিন্তু না, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। আজকে 31শে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপরেখা দেবে, শুনতে পাচ্ছি সরকারও একটা রূপরেখা দেবে। আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দেই। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের নতুন সংবিধান। আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু, আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি। কোরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে। এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা, সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে। প্রথম অধ্যায় ভিত্তিমূলক নীতি, ধারা 1 রাষ্ট্রের প্রকৃতি। এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত থাকবে। ধারা 2 রাষ্ট্রের লক্ষ্য,
আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা, 2 সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা, 3 নৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা, 4 সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, 5 বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ধারা 3 নির্দেশনামূলক নীতি, রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ ও তার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। 2 বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর। 3 নৈতিক শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর। 4 শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর। আমরা রাজি? কারা কারা রাজি একটু হাত তুলুন। আপনারা কি এই সংবিধানকে ভোট দিচ্ছেন? ডাক্তার ইউনূস সাহেব, জনাব ওয়াকারুজ্জামান সাহেব, দেখে নিন আমাদের জনতা এই সংবিধানকে সমর্থন দিচ্ছে, এই সংবিধানকে ভোট দিচ্ছে। ধারা 4 আমরা একজন সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডার প্যানেল করব। সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে। সর্বোচ্চ নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে, যার ভিত্তি হলো ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান, ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বের দক্ষতা। এটা একটা পরামর্শ, করলে করতে পারেন, নাও করতে পারেন। ধারা 5 বিশেষজ্ঞ পরিষদ। বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। 2 পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে, তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে। ধারা 6 ক্ষমতার ভিত্তিকীকরণ। ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভিত্তিকীকরণ নিশ্চিত করবে, যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধারা 7 মৌলিক অধিকার। সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান। মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট, অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট, কেউ সংখ্যালঘু নয়। 2 ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ, সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে। 3 রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে, নারী ও শিশুর সুরক্ষা করবে। অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয়, বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে, কারাবন্দী নয়। আমসিকুহুন্না ফিল বুয়ুত, নারীদেরকে গৃহবন্দী করো, কারাবন্দী নয়। পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে, কোরআনিক বিধান। ধারা 8 নাগরিকের দায়িত্ব। নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে। জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে। একটু ঠান্ডা হয়ে গেছেন? ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইনশাআল্লাহ। আমি এখানে আরো কয়েকটা ধারা আছে, সেটা কি পড়ব? ধারা 9 সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান। সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে। তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা। আসলে যাই হোক, 31 তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে, তো আমরা একটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এটা আমরা মনে করি ইসলামী হলো আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় নেতৃত্ব এগিয়ে আসছে সারা বিশ্বে, বাংলাদেশে, সিরিয়ায়, আফগানিস্তানে এবং আমরা দেখছি ফিলিস্তিনে, আমরা দেখছি সারা বিশ্বেই ধর্মীয় নেতৃত্ব এগিয়ে আসছে। অতএব ধর্মের বর্মে সুরক্ষিত থেকে
আকাশের অভিশাপ থেকে, জমিনের গজব থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে ভীষণ কষ্ট হয় যখন দেখি আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি, কিছু কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য একটা সুতীক্ষ্ণ ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আজ আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য দেশের গণতান্ত্রিক শক্তি তাদের এই ঐক্যে যদি সামান্যতম চির ধরে, আরেকবার ওই ফ্যাসিস্ট শক্তি মাথা ছাড়া। আমি এসছি শুধুমাত্র দেখার জন্য যে আমাদের এই কনফারেন্সটা কি রূপে হয়, কি ধরনের হয়। বিশ্ববিদ্যালয়ের হলে একজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে শিবির করুক আর যাই করুক, সেটা দেখবার বিষয়ে আমাদেরকে প্রতিবাদে রাজপথে নামতে হবে। আমরা রাজপথে নেমেছি, আমরা বলবার চেষ্টা করেছি যে শিবির করার কারণে কোন ব্যক্তিকে সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকার করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে তুলতে দেওয়া যায় না। আজ ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে, জুলাই এবং আগস্টের আন্দোলনে আপনাদের সকলের সার্বিক যে অংশগ্রহণ, অপর অপর ছাত্র সংগঠনগুলোর সাথে একযোগে সকলে মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে আওয়াজ, সে আওয়াজের পক্ষে আপনাদের যে শক্তি, সেই শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাদের জোরালো পদক্ষেপগুলো আরো জোরালো হবে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিন পর ছাত্র শিবিরের সর্বশেষ সদস্য সম্মেলন হয়েছে 9 সালে পল্টন ময়দানে। এরপরে আর শিবির একসাথে কোনো সম্মেলন করতে পারেন নাই। ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে ফ্যাসিবাদের কারণে, যে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কারণে শিবির সদস্য সম্মেলন করতে পারেনি। হাজারো মানুষের জীবনের বিনিময়ে, হাজারো লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদী শাসনের প্রধানমন্ত্রী, ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ আজ 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 30 থেকে 40 হাজার মানুষ ছাত্র জনতাই আন্দোলনে আহত হয়েছেন। 5,000-এরও অধিক মানুষ চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন। অসংখ্য মানুষ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো সেই বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ফ্যাসিবাদের দোসর পালিয়ে যাওয়া নেত্রী, উনি ভারতে গিয়ে বলছেন ঠুস করে ঢুকে পড়বেন। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া কোন নেত্রী নেতা আর ফিরে আসেনি।
ফিরে আসেনি লক্ষণ সেন, ফিরে আসেনি রেজা শাহ পাহলভী, ফিরে আসেনি কারজাই, ফিরে আসেনি আসাদ, ফিরে আসবে না হাসিনা ইনশাআল্লাহ। কারণ হাসিনার হাতে যখন সবকিছুই ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, সচিবালয় ছিল, সব কিছু ছিল, সব রেখে তিনি পালিয়ে গেছেন। এখন ওনার হাতে কিছুই নাই, সুতরাং ওনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এই ফিরে আসার আওয়াজ শুনে বাংলাদেশে যারা উকিঝুঁকি মারার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলবো উকিঝুঁকি মারার চেষ্টা করেন না। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, এই যে সচিবালয়ে আগুন লাগা থেকে শুরু করে যত ঘটনা ঘটছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্লোগান দিয়ে ওনাকে স্বাগত জানাই। নারে তাকবীর! আমিরে জামাতের আগমন, প্রধান অতিথির আগমন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে, অফিসে আদালতে যেখানেই থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এগুলি বন্ধ করা সম্ভব হবে। 2, সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত সৎ দক্ষ কর্মকর্তাদেরকে যথাযথ জায়গায় বসাইতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের জন্য আমি আজ যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই, শিবির বাংলাদেশের আগামী দিনের মুক্তির প্রতীক। শিবির বাংলাদেশের আগামী দিনে সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব সাপ্লাই দেওয়ার প্রতীক। শিবির আগামী দিনে বাংলাদেশকে নতুন ভাবে সাজাবে ইনশাআল্লাহ। শিবিরের সদস্য ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শিবির মেধাবী ছাত্রদের ঠিকানা, শিবির মেধাবী ছাত্রদের সংগঠন। শিবিরকে আরো মেধা চর্চার দিক থেকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিরাপদ জায়গা বানাতে হবে শিবিরকে। বাংলাদেশের ছাত্র সমাজের নিরাপদ ঠিকানা বানাতে হবে ছাত্র শিবিরকে। শিবির বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজকে সংগঠিত করে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সৎ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্ব তৈরি করার যে দায়িত্ব শিবিরের, সেই দায়িত্ব শিবির যথাযথভাবে পালন করে যাবেন ইনশাআল্লাহ। কোন বাধা বিপত্তি, কোন জুলুম নির্যাতন শিবিরের অগ্রযাত্রা রুখতে পারে নাই, পারবে না আগামী দিনে ইনশাআল্লাহ। অতীতে যেমন শিবির ট্যাগ লাগিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলিতে ছাত্রদের উপর নির্যাতন চালানো হতো, টর্চার সেল করা হতো, এই নতুন বাংলাদেশে ছাত্র সমাজ
আর কোন টর্চার সেল দেখতে চায় না, কোন চাঁদাবাজ দেখতে চায় না, আমরা কোন সিড বাণিজ্য দেখতে চাই না। আমরা আগামী দিনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিবির ভূমিকা পালন করবে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভূমিকা পালন করবে, সরকারকেও আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার উপযোগী করে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক বাংলাদেশ, ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই আন্দোলন সংগ্রামে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমরা আপনাদের প্রতি আরেকটা আহ্বান জানিয়ে এই বছরে শিবিরে থেকে ছাত্র জীবন শেষ করছে প্রায় 1 লক্ষ নেতাকর্মী। আমরা আজকে এই সদস্যদের মাধ্যমে আমরা পুরো শিবিরকে সারা দেশে আমরা আহ্বান জানাতে চাই, ছাত্র জীবন শেষ করার পরে আর কাল বিলম্ব না করে বাংলাদেশের মুক্তির আন্দোলন, বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনে আমরা যোগদান করব, আর কোনো কাল বিলম্ব করব না ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিবির এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম খান ভাই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা সেভাবে করে আমাদের আগামীর পথ চলার অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বক্তব্য রাখবেন আমাদের একান্ত শ্রদ্ধেয় দায়িত্বশীল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের সংগঠন আমাদের প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের প্রিয়ভাজন সভাপতি, শহীদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম, আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের একটি নতুন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশের সকল শাখা থেকে আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রিয় ডেলিগেট ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের সমস্ত প্রশান্তির সাথে আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ 15 বছরের কালো যুগ পেরিয়ে এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে শিবিরের এই সদস্য সম্মেলনে আমাদেরকে তিনি মিলিত হবার তৌফিক দিয়েছেন।
আমরা সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে আমরা যখন একত্রিত হয়েছি, তখন এই ঐতিহাসিক ময়দানের একটি রক্তাক্ত স্মৃতির কথা আমাদের মনে উঠছে। ইতিহাসের সাথে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ কোটি তরুণ ছাত্র জনতা পরিচিত। তদানীন্তন পূর্ব পাকিস্তানে এই ময়দানের নাম যখন ছিল রেসকোর্স ময়দান, 1969 সালের 12 আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ, আমাদের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস শহীদ আব্দুল মালেককে এই রেসকোর্স ময়দানের তদানীন্তন ধর্মনিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল। আমরা ভুলিনি ওই আওয়ামী লীগের রাজ্জাক তোফায়েল ইনু মেননেরা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আজকে মালেক ভাইয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্মৃতি আজকে স্মরণ করছি। 15 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় 3 দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করেছিলেন। ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালেকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্তকাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক কাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আমার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামাত ইসলামীর ৫ম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, শিবিরকে রক কাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে, যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট, কোন সংঘর্ষ কখন হয়েছে, আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, ৫ম পার্লামেন্ট 93-94 সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক কাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, বুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মোহ শিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা, বিদেশি কোন চক্র, বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান,
তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ, ভাঙনের পথ, বিভেদের পথ। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। প্রায় 2000 ছাত্র জনতার রক্ত, 30-40 হাজার আহত ছাত্র জনতার যে আকুতি, তাদের চোখের পানি, তাদের রক্ত এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই, এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে। ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অভিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে। কোন অপপ্রচার, কোন বাধা, কোন মিথ্যাচার, কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না। সম্মেলনের ডেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে, ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি, বই পড়েছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি, চরিত্র, নৈতিকতা, জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি, সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি। আজকেও এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার। আজকে আমরা যারা ছাত্র আছি, কিছুদিন পরেই ছাত্র জীবন শেষ হবে। আমরা কর্মজীবনে, সামাজিক জীবনে, পেশাগত জীবনে, রাষ্ট্রযন্ত্রের যেখানে যাই না কেন, আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র, যে নৈতিকতা, যে জ্ঞানের অনুশীলন পেয়েছি, রাষ্ট্র, সমাজ, পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন, আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিলকৃত কোরআনের সেই জ্ঞান, সুন্নাহর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি। আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি, চাকরিতে যেতে পারি, ব্যবসায় যেতে পারি, আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি। আমি কি পদ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ, যে শিক্ষা, যে জ্ঞান লাভ করেছি, আমার ব্যবহারিক জীবনে, পারিবারিক জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় দায়িত্বে, ব্যবসায়, বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আমৃত্যু যেন এই জ্ঞান, এই আদর্শ, এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি। তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কোন অপবাদ এই জাতি মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই। ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি এই যে শহীদের রক্তে রাঙানো রক্ত পিচ্ছিল পথ মানি আজকে 24-এ এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন, নতুন অভিযাত্রায় শুরু করেছে। এই অভিযাত্রা আর রুখতে পারবে না। একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকা ইনশাআল্লাহ পালন করবে। শিবির হবে আদর্শ মানুষ, শিবির হবে সমাজ গড়ার আদর্শ কারিগর। আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয়, এটাই হোক অঙ্গীকার। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্যারেক্টার এবং ক্যারিয়ারের সমন্বয়ে এমন এক যোগ্য ব্যক্তিত্ব তৈরি করা হবে যা বাংলাদেশের মানুষের মুক্তির সোপান, মহান আদর্শ ইসলাম কায়েম করে বিশ্বব্যাপী আমরা এই সত্যের আলোকে বর্তিকাকে ছড়িয়ে দেব। সেই কাজটি আজকে আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির, আপনাদের কাজ শেষ হয়নি।
অতীতের নেতৃবৃন্দ এবং আপনাদের রাহবার যারা ছিল তাদেরকে অনুসরণ করে 3টি কাজ আপনাদের করতে হবে। এক, প্রতিটি ছাত্রের কাছে ইসলামের আওয়াজ দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের স্লোগান ছাত্র মানেই ছাত্র শিবির, ছাত্র শিবির মানেই ছাত্র। একজন ছাত্র আমাদের দাওয়াতের বাইরে থাকতে পারবে না। 2, একটি সমাজ পরিবর্তনের জন্য, সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য, সঠিক নেতৃত্বের জন্য, মানুষের কল্যাণ সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন চরিত্রবান মানুষ, জ্ঞান সমৃদ্ধ মানুষ, দেশ এবং জনতা প্রেমিক মানুষ, ত্যাগী মানুষ, দৃঢ় মানুষ। বাংলাদেশের আজকে সবচেয়ে বড় ক্রাইসিস সত্যিকার যোগ্য সৎ নাগরিক মানুষের। আপনাদের কাজ নিজেকে সেইভাবে গড়ে তোলা। স্লোগান দিয়ে বিপ্লব হয় না, গরমে বক্তৃতা দিয়ে বিপ্লব হয় না, ইমোশন দিয়েও সবসময় বিপ্লব হয় না। বিপ্লব সত্যিকার অর্থে সফল করার জন্য প্রয়োজন উন্নত, চরিত্রবান, মেধাবী, ইন্টেলেকচুয়াল, জ্ঞানে সমৃদ্ধ, ডেডিকেটেড মানুষ। শিবির ইজ দ্য অনলি সোর্স। সেই রকম মানুষ তৈরি করার জন্য আপনাদেরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, প্রতিকূলতা পূরণের জন্য যে চ্যালেঞ্জ, তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে সঠিক জায়গায় রেখে সেরকম একজন যোগ্য মুসলিম সৎ নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া নিজেকে। আর 3, সেইটি হচ্ছে মানুষকে ভালোবেসে জাতির জন্য কাজ করা, দলের জন্য নয়। যখন আমরা দেশের জন্য, জাতির জন্য, আদর্শের জন্য, ইসলামের জন্য কাজ করব, মানুষ তখন আমার দলকে গ্রহণ করবে। সুতরাং দৃষ্টিভঙ্গিকে আজকে প্রসারিত করতে হবে, সকলের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে এবং যে আদর্শের ঘোষণা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল, তার সন্তুষ্টি অর্জন, জান্নাত লাভ, এই মিশন, এই লক্ষ্য, এখানেই আমাদেরকে স্থির থেকে যত অবস্থায় হোক সেটাকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশে 5 আগস্টের পরিবর্তনের মাধ্যমে একটি পরিবর্তনের সুযোগ আমাদের কাছে আসছে। এই সুযোগকে পজিটিভলি কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলোর। আনফরচুনেটলি 5 চেতনায় যে পরিবর্তনের লক্ষণ আমরা দেখেছিলাম, মানুষ আশায় বুক বেঁধেছিল। 55 বছরের পচা দলাদলি, সংকীর্ণতা এবং দুর্নীতি, জোর করে ক্ষমতায় থাকার যে অপরাজনীতি ছিল, জাতি ভেবেছিল এবার নতুন রাজনীতি শুরু হবে, কল্যাণের রাজনীতি হবে, গঠনমূলক রাজনীতি হবে। আমরা সেই ক্ষেত্রে কতটুকু অর্জিত হবে মানুষ আবার সন্দেহের ভিতরে পড়ে আছে। আমি মনে করি দেশের স্বাধীনতা, গণতন্ত্র
সুষ্ঠু নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই কয়েকটি বিষয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন। এবং আজকে যারা মেন স্টেক হোল্ডার আছেন এই কয়েকটি বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন, এই আশাবাদ এই জাতি করে আমরা সেটি করতে চাই। উৎকট জেনেতরভাবে ক্ষমতা এইটি যদি টার্গেট হয় তাহলে দেশের মৌলিক কোনো পরিবর্তন হবে না। আমি আহ্বান জানিয়ে শেষ করতে চাই, আসুন 5 আগস্টের পরে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি শুরু করি। দলগুলোর ভিতরে সংস্কার প্রয়োজন, জাতীয় সংস্কারের সাথে সাথে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রয়োজনীয় সংস্কার করবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং আগামী দিনের পরিবর্তনের যে লড়াই, যে অধ্যায় শুরু হয়েছে, সে অধ্যায়ে ছাত্র শিবির যেভাবে পরিবর্তনের ভূমিকা রেখেছিল সেইভাবে ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল এফার্ট দিয়ে সেটাকে সফল করার জন্য এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।